আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই বোন সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ, আশা করছি অনেক 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 বেশি ভালো আছি। তবে হ্যাঁ, ভারাক্রান্ত মন অনেকেরই আছে। তবে তাদেরকেও বলবো আলহামদুলিল্লাহ বলেন। কেন? কারণ আপনার হয়তো বা পরীক্ষাটা কোনো কারণে খারাপ হয়েছে, সৃষ্টিকর্তা আপনাকে হয়তো বা পরীক্ষা করতেছে। এই পরীক্ষার সফরে যারা ধৈর্য হারা না হয়ে ধৈর্য নিয়ে যুদ্ধে বার 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 নিজেকে প্রমাণ করবে, তারাই একদিন যুদ্ধে কিন্তু জয়ী হবে। সো যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। কারণ আপনি বিসিএস এর মতো একটা জব পরীক্ষায় খুব সহজে একটা জব পেয়ে যাবেন, খুব সহজেই প্রত্যেকটা ধাপ পার করবেন, আসলে এটা হয় না। আপনাকে অবশ্যই একটু কাঠখড়া বা একটু কঠোর পরিশ্রম করতে হবে। হয়তো বা আপনি কোনো কারণে মিসফায়ার হয়ে একটু কম মার্ক পাইছেন, বা আপনার অনেক ভালো প্রস্তুতি ছিল, কোনো কারণে মিসিং গেছে, তারপরেও আলহামদুলিল্লাহ করেন। কেন? কারণ সামনে হয়তো বা আপনার এর থেকেও ভালো কিছু অপেক্ষা করতেছে, বা সাবলীল ভাবে এর থেকে ভালো কিছু আপনি পেয়ে যাবেন। কারণ সৃষ্টিকর্তা উপর থেকে তো আপনার পরিশ্রমের লেভেলটা দেখতেছেন। শোনেন, পৃথিবীতে কখনো সৃষ্টিকর্তা পরিশ্রমীদের বিফল করেন না, তাদেরকে সবসময় সফল করেন। সৃষ্টিকর্তা উপর থেকে সবকিছুই দেখতেছেন যে কে কতটুকু পরিশ্রম করেছেন। যে যতটুকুন পরিশ্রম করবেন ততটুকুনের ফলাফল কিন্তু ঠিকই পেয়ে যাবেন। সো নিরাশ হচ্ছেন কেন? নিরাশ হওয়ার কোনো কিছু নাই। যাই হোক, আমি একটু নাসির স্যারকে একটা কোশ্চেন করি। নাসির স্যার, এই যে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেলাম, সাইদুল স্যার, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখলাম যে অনেক মেধাবী স্টুডেন্টরা তারা একটু কানাকানা করতেছে, বা আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী স্টুডেন্ট ছিল, ছোট ভাই ছিল, বা যারা আমাদের অনেক কাছের, তাদেরকে কিন্তু আমরা একটা কথা জিজ্ঞেস করছিলাম যে তুমি কেমন মার্ক পেয়েছো বা তোমার কেমন মার্ক আসতেছে। তো তাদের উত্তরগুলো কেমন ছিল আপনি একটু বলেন, তাইলে অনেকের হয়তো বা মনের আশাটা না অনেকদিন ভালো পরে হয়ে স্যার, যেতে না পারে। অনেকদিন পরে দেখেন আজকে সকাল থেকে অনেক পরিশ্রম করেছি যে আমরা কখন প্রশ্ন আসবে। প্রশ্ন আসার সাথে সাথে আমরা কিন্তু উঠে যাই। জব মেডিসিন দেখেন সবার আগে, যে কোন প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, এই বিসিএস বলেন, গত বছর কিন্তু আমরাও বিসিএস পরীক্ষার প্রশ্ন সবার আগে সলভ এসেছিলাম। 45তম বিসিএস। এখন খুব দ্রুত যখন প্রশ্ন সলভ দিতে যায়, একটা দুইটা ভুল হতেই পারে, এটা স্বাভাবিক ভাইয়া। পরীক্ষার হলে যারা পরীক্ষা দেয় তারা বুঝে প্রশ্ন। তবে না স্যার, গতবারে আমাদের ভুল হয়নি। গতবার আমাদের বিসিএস প্রশ্নটাই একটা ক্রিটিক্যাল। বিসিএস প্রশ্নের ভিতরে ভুল থাকবে, প্রশ্নের ভিতরে ভুল থাকবে, যারা সলভ দেয় তার ভিতরে ভুল থাকবে। Exactly. ভুলের ঊর্ধ্বে তো কেউ না। তো আমরা কিন্তু একদম আমরা আধা ঘন্টা পরে কিন্তু লাইভ উঠে গেছিলাম। আমি বাংলা নিয়ে উঠে গেছিলাম, বাংলা জিকেটা আমরা সলভ দিয়েছিলাম, তারপর নামাজের পরে আবার আমরা এসেছিলাম। তো এরপর আমরা চিন্তা করছি সারাদিন এবং কত দ্রুত সময়ে এই 200 প্রশ্নের একটু নির্ভুল সমাধান দেয়া যায়। Exactly. এই জন্য আমরা কিন্তু খুব দ্রুতই কিন্তু আমরা সবার আগেই দেখেন কিন্তু পেজে কিন্তু আমরা 200 নামাজে পড়ো সবার আগে উঠছে। এবং একদম পোস্ট করে আমরা দিয়েছিলাম। এর আগে দেখলাম আমরা কিন্তু মানুষ, আমাদের টিচাররা যারা ছিল সবাই পরিশ্রম করছে, সবাই মিলে আমরা পোস্টার সব দিয়েছি ইনশাল্লাহ। এবং আমরা এরপর চিন্তা করলাম যে আমরা একটু পরিশ্রম করি, আমরা কই যাওয়া যায়, আমরা ঢাকা ইউনিভার্সিটি যাই, আমার প্রিয় ক্যাম্পাস। আমার প্রিয় ক্যাম্পাসে গেলাম ঢাকা ইউনিভার্সিটিতে, যে দেখি, কারণ সাধারণত ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেটা বিশেষ পরীক্ষা যেটা বলে এটাই দেখবেন একদম 98%, একদম 9% বলা যায় যে সত্য হয়। তা যেহেতু এখন কিন্তু বিসিএস আপনি 12,000 বেশি টিকাবে না, এটা আমরা জানি। আবার এর ভিতরে মেডিকেল স্টুডেন্টদের কিন্তু মেবি এবার আলাদা করে টিকাবে। হ্যাঁ, তারা আলাদা টিকাবে কিন্তু মেডিকেলের। এখন দেখেন এখানে কিন্তু আগের মতো বেশি 20,000, 30,000, 40,000 টিকাবে না এখানে। এই জন্য বললাম যে প্রশ্ন মোটামুটি স্বাস্থ্যসম্মত বলা যায়, ভালো প্রশ্নই কিন্তু ছিল, সহজ কঠিন সব মিলিয়ে ছিল। এখানে আপনারা কাটমার্ক যেটা আমরা জানতে পারলাম। তবে 115 যারা আছে তারা নিরাপদ জোনে। সবাই বলো যে 115, অনেকে বলে স্যার 140, 130, 125, 120। ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরির সামনে স্টুডেন্টদের মুখের কথা, তাদের একটাই কথা ছিল যে স্যার কেউ বলে 125, 30, 20 অ্যাভেলেবেল আছে। তো এই সংখ্যা দেখলাম 115 দেখলাম, মাশাআল্লাহ ভালোই। তবে আমাদের ধারণা যে 112 থেকে। স্যার আরেকটা ব্যাপার শেয়ার করি আপনার কাছে, এখানে ইন্টারাপ্ট করি। আমাদের সাথে কিন্তু 2 জন ক্যাডার, মানে ওরা কিন্তু ক্যাডার হয়ে গেছে, তারপর পরীক্ষা দিচ্ছে, তাদের থেকেও কিন্তু আমরা একটা কাটমার্ক জানছি। একজনের 117 আসছে, আর আরেকজনের আসছে 113 পয়েন্ট সামথিং। তাহলে দেখেন ওরা কিন্তু একবার ক্যাডার হইছে, স্টিল জয়েন আছে, স্টিল জয়নিং, কিন্তু হয়তোবা তাদের ড্রিম আরো ভালো কিছু। তারা যেহেতু এরকম একটা মার্ক পাইছে, তার মানে তাদের আবার মুখের ভাষাও কিন্তু যে স্যার 112 থেকে। তবে যে যাই বলুক স্যার 115 নিচে নামার সম্ভাবনা খুবই কম, বলে দিলাম, কথাটা মনে রাখবেন, ঠিক আছে? এখন দেখেন যেখানে ঢাকা ইউনিভার্সিটির 80% স্টুডেন্টদের কথা যে 15 নিচে নামার সম্ভাবনা খুবই কম। তা ধরে নেন যারা 15+, 115+ নম্বর পেয়েছেন তারা নিরাপদ জোনেই আছেন একদম, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে, এর নিচে যারা আছেন তারাও মন খারাপ করার কোনো কারণে আপনাদেরও হতে পারে। এখন মনে করি যে 110-এর নিচে যারা পাবেন
তারা কি করবেন তাহলে? 110-এর নিচে যারা পাবেন তাদের আপাতত লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার তো কোনো দরকার নেই। আর যারা মনে করেন 100 মানে 15 উপরে আছেন তারা কি করেন, আপনারা লিখিত প্রস্তুতি শুরু করা লিখিত উচিত। পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। আর লিখিত পরীক্ষার প্রশ্ন একটা জিনিস বলি ভাইয়া, স্যার কোচিং করবো লিখিত, ভাই কোচিং করলেই যে আপনি লিখিত পরীক্ষা ভালো করবেন এটাও কিন্তু কথা না ভাইয়া, ঠিক আছে? একটা কথা বলি যে এখন কিন্তু 45তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন আপনারা সবাই দেখেছেন যে প্রশ্নটা কতটা কঠিন করে। ফ্রি হ্যান্ড রাইটিং, যেটা সাইদুল স্যার ইংরেজি, এই ফ্রি হ্যান্ড রাইটিং অনুবাদ এটার উপরে আপনারা জোর দেন। আপনাদের বলি এখন হাতে ভাই, সময় আছে, বাংলায়ও আছে, হ্যাঁ, ইংরেজিতেও আছে। আপনার বাংলায় বাংলায়ও আছে। কিন্তু অনুবাদ আছে, অনুবাদ আছে। আবার ইংরেজিতেও আছে, মানে খুবই অনেক এবং মান। ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু আপনার স্মার্ট বাংলাদেশ আসবে, লিখতে হবে কিন্তু স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ধুমাইয়া 40 বাংলাদেশ। নম্বর, যদি 40 নম্বরের ভিতরে যদি আপনি 25-30 পেতে চান, আপনাকে অবশ্যই স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ধুমাইয়া লিখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ধরতে পদ্মা পারেন। সেতু, এর কর্ণফুলী আগে টানেল। মানে পদ্মা সেতু আসছে, মেট্রো সম্পর্কে ওই তো, লিখতে মেট্রো বলতে রেল, পারেন, কর্ণফুলী টানেল। মেগা প্রজেক্ট সম্পর্কে লিখতে হবে ইংরেজিতে, এগুলো ধুমাইয়া লিখতে হবে। তো এই জন্য ভাইয়া কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রতি আপনারা গুরুত্ব দেন। আর ম্যাথে দুর্বল হলে কিন্তু কখনোই চলবে না ভাইয়া, কারণ আরো একটা প্রচুর জিনিস ম্যাথ আছে, করতে, প্রচুর আরো ম্যাথ। একটা জিনিস আছে, আইসিটি, সায়েন্স, কম্পিউটার এবং ওরে ইলেকট্রনিক্স। ভাই আমি তো এর ভয় পাই সবচেয়ে বেশি। সায়েন্স, কম্পিউটার, ইলেকট্রনিক্সে আমি 41 বিসিএস লিখিত থেকে পড়ানো শুরু করছি। মোটামুটি হচ্ছে 3টা বিসিএস এ লিখিত পড়াইছিলাম। এরপরে তো আমরা কম্বাইন্ডলি একসাথেই আলহামদুলিল্লাহ কন্টিনিউ করতেছি। কিন্তু আমি ওই সময় লক্ষ্য করছি যারা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাদের কাছে যে সায়েন্স, কম্পিউটার এবং ইলেকট্রনিক্স যে কি পরিমাণ কঠিন লাগে এটা বলে বোঝানো যাবে না। তবে আপনি ম্যাথের কথা বললেন না স্যার, ম্যাথে যারা হচ্ছে আপনার হায়ার ম্যাথ আছে না, হায়ার ম্যাথ 9-10 যে হায়ার ম্যাথ বইটা, স্যার এই হায়ার ম্যাথ বইয়ের A to Z যদি কারো মাথায় ফুল ভালো বেসিক সহ থাকে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো যে সে 90% মার্ক হুবহু কমন পাবে। 9-10 হায়ার ম্যাথ বইয়ের বাইরে আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন স্যার, আপনি আপনার সাথে যখন আমরা একসাথে যখন কাজ করা শুরু করলাম, তখন কিন্তু আমার সাধারণ গণিত এবং হায়ার ম্যাথের একটা ব্যাচ ছিল। ওই ব্যাচে অ্যারাউন্ড 3,500 মতো স্টুডেন্ট ছিল। হোয়াটসঅ্যাপ গ্রুপে জায়গা হইতো না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। কিন্তু ওই গ্রুপের ওই ব্যাচে স্যার যারা হচ্ছে লিখিত ব্যাচের জন্য প্রস্তুতি নিত, তারা কিন্তু এই 9-10 ওই কোর্সটা এনরোল করছিল। হ্যাঁ। তো মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি ম্যাথের লিখিততে ভালো কিছু করতে চান, তাইলে ভাই চোখ বন্ধ করে 9-10 যে হায়ার ম্যাথ বই আছে, এই বইয়ের A to Z প্রত্যেকটা ম্যাথ ব্যাখ্যা সহ আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর সায়েন্স, কম্পিউটার, ইলেকট্রনিক্স ভাই এগুলো আপনার মাথায় যদি বেসিক না থাকে, ভালো কনসেপ্ট না থাকে, আপনি জীবনও বানায় লিখতে পারবেন না। কেন লিখতে পারবেন না? আপনারে বলা হলো সেমিকন্ডাক্টর কি, আপনি সেমিকন্ডাক্টর নামই শুনেন নাই, তাহলে এটা কিভাবে বানায় লিখবেন? আপনাকে যেভাবে কোশ্চেন করবে, এই কোশ্চেনের মেথড সম্পর্কে যদি আপনার বেসিক ধারণা থাকে, তাইলেই কেবল আপনি লিখতে পারবেন, অন্যথায় লেখা এত সহজ না। আমরা তাহলে কথা বুঝতে পারছেন? লিখিত পরীক্ষার জন্য আমরা প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ একটা করে ডেমো ক্লাস দেই। হ্যাঁ, আমি লিখিত বাংলায় রেডি, কিন্তু আমি- কালকে স্যার একটু বলি যে কালকে যশোর যাব, আমাদের যশোর শাখা উদ্বোধন হবে। আমাদের যশোর যারা আছেন, যাদের বাড়ি যশোর, ইনশাল্লাহ আগামীকাল যাদের কোথায় গোপালগঞ্জ কিন্তু আগামীকাল আমাদের অফলাইন শাখা সেমিনার আছে, সেমিনারটি নেবেন আমাদের মামুনুল স্যার আগামীকাল গোপালগঞ্জ। আর আগামীকাল আমি থাকবো যশোরে কিন্তু আমি একটু সেখানে আমাদের নতুন ব্রাঞ্চ উদ্বোধন করব সেখানে। তাই যশোর শাখাটা একটু কার্যক্রম পরিচালনার জন্য আমি একটু যশোর যাবো আগামীকাল। এই জন্য আগামীকাল লিখিত ক্লাসটা নিব না, এবং আগামী পরশুদিন আমরা আপনাদের রুটিন দিয়ে দিব প্রতিদিন যে কখন বিসিএস এর লিখিত ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা জিকে দেবো মাশাআল্লাহ, আইসিটি দিব, বিজ্ঞান ক্লাস সব দেব, হবে, ইংরেজি দিব। আমাদের হচ্ছে সব, আমি তৌহিদ স্যার একদম। আছি, দুজনে মিলে সায়েন্স, কম্পিউটার, ইলেকট্রনিক্স এই 3টা পার্ট আমরা ইজিলি আপনাদেরকে মাথায় সেট করাই দিতে পারবো। কারণ আমাদের দুইজনের যে কম্বিনেশন, এই কম্বিনেশনে আপনারা যদি যুক্ত হন তাহলে দেখবেন যে কি বলবো। প্রথম এটা দিয়ে শুরু করো। হ্যাঁ, সায়েন্স, কম্পিউটার, ইলেকট্রনিক্স দিয়ে পরে শুরু আমি হবে বাংলা নেই। ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ফার্স্ট ক্লাসটা ইলেকট্রনিক্স এর উপর নিব, জান। ওকে, ইলেকট্রনিক্স এর উপর নিব, এমন একটা টপিকের উপর নিব যাতে করে আপনি কম্বিনেশনে ভালোভাবে বেসিক প্রবণ জিনিসগুলো, কারণ সবাই থাকেন, আমার অনেক কিছুই কথা বলবো আজকে। সাবজেক্ট যেহেতু ত্রিপলি, সো ওই জায়গা থেকে আমি ইলেকট্রনিক্স ব্যাপারটা অনেক ভালোভাবে বুঝাইতে পারবো, ইনশাআল্লাহ। ঠিক আছে? আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কলেজের ভাই বোন, আপনারা তৌহিদ স্যারের ব্যাখ্যা দেখছেন। তৌহিদ স্যার তো আইসিটির কি বলবো, একেবারে কিং লেভেলের একজন টিচার, কারণ ওনার ক্যাডারও পাইছে আবার তথ্য ক্যাডার। অনেকে লিখছে ঠিক স্যার আছে? আগামীকাল যশোর কোথায় আসবেন? আগামীকাল যশোর সকালবেলা আমি যাব, আমাদের সাথে মমিনুল স্যারও থাকবে। যশোর হলো জাগরণী চক্রের সামনে। আগামীকাল আমরা সকালে ইনশাল্লাহ 10টার ভিতরে থাকবো। যারা যশোরে আছেন কিন্তু স্যার আগামীকালকে তো আমাদের ইয়াতে সেমিনার আছে গোপালগঞ্জে গোপালগঞ্জে বিকাল 3টায়। যারা গোপালগঞ্জ শাখার আশপাশে আছেন জব মেডিসিনের, বিকাল 3টায় চলে আসবেন ইনশাআল্লাহ। আর খুলনা অফলাইন শাখা সেমিনার 28 তারিখ 28 তারিখে 28 তারিখ খুলনা আমাদের অফলাইন তো দুইটা শাখা আমাদের। দৌলতপুর
দৌলতপুর এবং শহরে দুই শহর, জায়গায়, দুইটাই। দুই জায়গায় আমাদের রয়্যাল মোড় আর একটা দৌলতপুর, দুই জায়গায় আমাদের সেমিনার 28 তারিখ, ঠিক আছে? এগুলো ধারাবাহিক আমাদের কোথায় কোথায় অফলাইনে আমাদের হবে এগুলো আমরা বলে দিব। আজকে আপনাদের খাদ্য অধিদপ্তর সম্পর্কে কথা বলবো, নিবন্ধন কবে রেজাল্ট হতে পারে এগুলো নিয়ে আমরা কথা বলবো। এই স্যার অনেকে বিষয়ে জানতে বিস্তারিত। চাচ্ছে স্যার প্রাইমারি ভাইবার সম্পর্কে যদি হ্যাঁ, বলেন। প্রাইমারি ভাইবার উপর আপনাদের 3টা ক্লাস কিন্তু আমরা দিয়েছি প্রাইমারি ভাইবার সম্পর্কে, কিন্তু 3টা আজকে প্রাইমারি ভাইবার সম্পর্কে আর আমি কিছু আলোচনা আবারও করব। আচ্ছা, আপনারা আপনি থাকেন। আলোচনা করার আগে আমি একটু রিকোয়েস্ট করব জি স্যার। যে সাইদুল স্যার, হুম। সবাই হচ্ছে হতাশার মধ্যে আছে, অনেকে যারা কম মার্ক পাইছে বা যারা হচ্ছে সামনে তো যদি হতাশার কিছু নাই। সময় থাকে তাদের ব্যাপারে একটু যদি পরামর্শ দিতেন যে আসলে হতাশ হওয়ার আসলে এখানে কোনো কিছু আছে না, কিনা। প্রিয় ভাই বোন আমার হতাশ হওয়ার কোনো কারণ নাই, এই কারণে কারণ দেখেন বিসিএস এ যদি কথার কথা সবাই পাশও করে, কথার কথা মানে কাটমার মানে যদি 150ও পায় তাও কি সবার চাকরি হবে বলেন স্যার? না। হ্যাঁ, সর্বোচ্চ পদ যখন নেয় তখন হয়তো 2000-2500 তবে স্যার আমি 2000 আপনার প্রতি আজকে মানে আপনাকে যে থ্যাংক ইউ দিব তাহলেও আমার আসলে কম হয়ে যাবে। কেন স্যার জানেন? কেন? আপনি আজকে আমি অনেক পেজ দেখলাম যে আজকে ইংরেজি প্রশ্ন যে তারা দিল, অনেক দেখলাম যে তারা যে কয়টা ভুল দিছে তার চেয়ে আপনি তো মাশাআল্লাহ। একটা কি আপনারা বলেন যে সাইদুল স্যার যে ইংরেজি প্রশ্ন সলভ দিছিল, আমি দেখেছি একটা প্রশ্ন এদিক ওদিক হয়েছিল, তাই না? না, আমাদের কিছু জাহাঙ্গীর স্যারের প্রশ্ন- মতে আর কি আমি দেখলাম একটা প্রশ্ন শুধু স্যারের একটু ভুল হয়েছে, তাতে কিছু বাকিটা প্রশ্ন তো পারলেন। এদিক ওদিক থাকে। হ্যাঁ, আর তো স্যার আপনি তো জাহাঙ্গীর স্যার মানে তো অনেক এদিক দিয়ে তো গবেষণা- আপনাকে স্যালুট দিতে হয়, কারণ আমি অনেক বড় বড় স্যারদের দেখলাম পেজে তার অনেক না, ভুল তবে দিছে। আমি একটা জিনিস লক্ষ্য আপনি তো করছি, এদিকটা শোনেন ভালো শোনেন স্যার। শোনেন, কেউ কৃতজ্ঞতা স্বীকার করুক আর না করুক, হ্যাঁ। যে গবেষণা করে, যে থিসিস করে, যে অনেক অভিজ্ঞতা জাহাঙ্গীর অর্জন স্যার তো করে, অনেক গবেষণা করে হ্যাঁ। আসলে অনেক হ্যাঁ। তাকে সম্মান জানানো উচিত। উচিত, অবশ্যই। আমি দেখছি আমাদের পেইড ব্যাচে অনেক স্টুডেন্ট যখন কমেন্ট করে তখন কিন্তু সাইদুল স্যার সুন্দর করে বলে দেয়, সমস্যা নেই, আপনারা যদি ব্যাখ্যা সমৃদ্ধ কোনো বই নিতে চান তাহলে জাহাঙ্গীর স্যারের বইটা নিতে পারেন মোটামুটি। স্যারের আর বই তো অনেক গুছানো, হ্যাঁ, অনেক গুছানো গুছানো বলতে এমন প্রচুর নয়, এমন কোনো প্রশ্ন এত নাই মোটা যেটার বই। মধ্যে নাই। তবে স্যারকে রিকোয়েস্ট করা উচিত যে এত মোটা বই না, মানে একটু চিকন কইরেন। একটা জিনিস কি, বাংলাদেশে মেধাবী যারা থাকে তাদের একটু মানুষ কম মূল্যায়ন করে, এটা স্বাভাবিক। এটা ঠিক। এটাই স্বাভাবিক। দেখেন বাংলায় এত তথ্য সমৃদ্ধ কেরিয়ার প্লাস বইটা থেকে এখনো কিন্তু দিলাম না, অলরেডি অনেকে দিয়েছে আমার বই থেকে 31টা কমন, অথচ দেখলাম সেখানে ভুল। তা 31টা দিয়েছে তার ভিতরে ভুল দেখলাম বাংলায়। তো এখন দেখেন এরকম করা ঠিক না আসলে। একটা বই লেখা কতটা কষ্ট সেটা আমি বুঝি। যারা লেখে তারাই হ্যাঁ, বুঝে। জাহাঙ্গীর স্যার কিন্তু দীর্ঘদিন অনেক আগে থেকে স্যার তাকে তো অনেক দিন ধরে গবেষণা করে। 12-14 বছর ধরে আর ওদের উপর হচ্ছে reference এর তার কথা মতে বলেন। আপনি দেখলাম একটা স্যার ভুল হয়েছে আপনার ইংরেজি, এত কঠিন ইংরেজির ভিতরে, কিন্তু অনেকে দেখলাম ভালো ভালো সম্মানিত শিক্ষক দিয়ে দেখলাম তারা মারাত্মক প্রায় কেউ দেখলাম 8টা ভুল করছে, 9টা করছে, কারো দেখলাম 7টা 5টা এরকম ভুল করছে। সেদিক দিয়ে আমরা কিন্তু মাশাআল্লাহ ভুলের দিক দিয়ে কম। এবং দেখেন সবার আগে বাংলাদেশে আমরা সলভ দিয়েছি 200 প্রশ্নের সলভ সবার আগে দিয়েছি। আপনারা সব পেজ ঘুরে দেখেন যে কে কখন 200 প্রশ্নের উত্তর সলভ দিছে এবং কারা কখন লাইভ আসছে, এইটা একটু আপনারা দেখেন। আমরা দেখেন আমরা গ্রুপ ছোট হইলেও কি, পেজ ছোট হইলেও কি, আমরা মানুষ ছোট চেষ্টা হইলেও করি, কি, চেষ্টা করি। আমাদের বয়স কম, বয়স না, কিন্তু বেশি না। আমরাও গবেষণা করার চেষ্টা করি, সত্যি হ্যাঁ, কথা চেষ্টা বলতে। করি কিন্তু ভাই, শোনেন এটা ভাই, নির্ভুল আমি দেয়। একটা সত্য কথা বলি, আমরা তো 3জনই পরিচালনা করি, প্লাস 3জনই হচ্ছে মেনটেন করি সবকিছু। সকাল অ্যারাউন্ড 9টা 9:30 10টার দিকে যখন আমরা অফিসে আসি, আমরা অফিস থেকে অ্যারাউন্ড বের হই প্রতিদিন মিনিমাম রাত 11টা বাজে, 11:30 12টা, কোন দিন রাত 1টাও বাজে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে বইগুলো হাইলাইটস গুলো থেকে যে এত বেশি কমন পড়ার পিছনে রিজন হচ্ছে ভাই, এত বেশি বই আমরা থিসিস করে অ্যানালাইসিস করি, বিভিন্ন বই ঘাটি, কেমনে কোশ্চেন আসে, কোন প্যাটার্নে আসে, কেমনে আসে, ভাই কোন আমি method এ ধরতে অর্ধেক পারে। হয়ে গেছি ভাই পড়তে পড়তে, ঠিক লেকচার আছে। তৈরি করতে এখনো পড়ি ভাই। কারণ একটা জিনিস শোনেন, একটা মেন্টর হয়ে আমরা যত বেশি থিসিস করব আপনাকে আমরা তত বেশি ভালো ডেলিভারি দিতে পারবো। আমি একটা এটাই বিষয় অ্যাড স্বাভাবিক। করতে চাই, সেটা হচ্ছে দেখেন যে যাই বলুক মাস্টার জাহাঙ্গীর স্যারের কাছে বিশেষ করে ইংরেজি সব শিক্ষক ঋণী। আমি তো অবশ্যই ঋণী নিঃসন্দেহে। ভাই এর বই পড়, না না এটা সবাই শিখে। এক্স্যাক্টলি, বাংলাদেশের সকল ইংরেজি শিক্ষকরা মাস্টার জাহাঙ্গীর স্যারের কাছে নিঃসন্দেহে ঋণী, এটা স্বীকার করবো না করবো, হ্যাঁ, এটা মানতে হবে। এটা মানতে হবে। মানতে হবে তো। স্যারের বই থেকে অনেক কিছু শেখা ভাই যায়। এক সময় বাংলা ডক্টর এবং সমুদ্র ওদের শেখর মধ্যে স্যারের স্যারের বই পেজে পড়েন এমন কেউ আছে? আপনি স্যারের পেজে এমন কোনো ব্যাখ্যা নাই যে নাই, মানে কোনো কিছু মানে খুঁজে না পাইলে কোথাও ব্যতিক্রমী স্যারের পেজে গেলে প্রশ্নের স্যার উত্তর দিয়ে দেখবেন যে দেয়। সব হায়াত ইংরেজি মাহমুদ স্যারের বই ব্যাখ্যা পড়েন এমন তাও কেউ আছে 2010 বাংলার ক্ষেত্রে? বাংলা বই আমি তো লিখছি, বাংলা বই তো সবাই লেখে। আসলে সবাই কিন্তু বই, সব বই মিলে কিন্তু লেখে, কিন্তু ভাই কেউ কি অস্বীকার করতে পারবে? ডক্টর মোহাম্মদ শহীদ মানে আর আমাদের যে সমুদ্র শেখর স্যারের, ডক্টর সমুদ্র শেখর স্যারের বই আমরা পড়ে লেখি নাই, তার বই আমরা ফলো করি না, সুপি সুপি কিন্তু সবাই করি। ওই হায়াত মাহমুদ স্যারের বই কিন্তু আমরা সবাই পড়ি। কিন্তু ভাই মানতে হবে যে বই ভালো, যে রাইটার ভালো, যে শিক্ষক ভালো, তাকে আমাদের রেসপেক্ট কৃতজ্ঞতা করতে স্বীকার হবে। করা উচিত। দেখেন ভাই বাংলাদেশে আমাদের ইংরেজি তো আমাদের মাতৃভাষা না, আমাদের মাতৃভাষা না, সুতরাং সেই ভাষাটা নিয়ে রিসার্চ করা এবং তার উপর বই লেখা এত সহজ না। এটাই আর কি।
কারণ আমি বুঝতে আমার কেরিয়ার প্লাস বই লিখতে গিয়ে যে কত পরিশ্রম শিখে দিনের চব্বিশ কত যে বই রেফারেন্স বই গাইটা তা আবার লিখতে হয়েছে ভাই। আপনাদের একটা চরম একটা বই উপহার দিতে পেরেছি। আবার নতুন এডিশনের কাজ চলতেছে, নতুন এডিশন আবার আসবে আপনাদের সামনে, ইনশাল্লাহ ভালো কিছু পাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ। তাই ভুলের স্যার, মধ্যে আপনি কেউই না। ওই যে আমাদের আজকে যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা কিভাবে সামনে প্রস্তুতি নিবে 11 থেকে 20 তম গ্রেড? আচ্ছা, এই বিষয়ে একটু আলোচনা করবে। একটু পরামর্শ হ্যাঁ, দিলে যারা আমাদের ভালো হয়। আবার বলে দিছি, যারা 110-এর নিচে পাবেন আপনাদের মন খারাপ করার কোনো কারণ নাই ভাই, এরকম সবাই হবে, ভুল ত্রুটি সবাই হবে ভাইয়া। এখন আপনারা কি করবেন দেখেন, যাদের হাতে 11 থেকে 20তম গ্রেডের চাকরিগুলো আবেদন করা আছে সেগুলোর প্রতি ভাইয়া নজর দিন, অবশ্যই নজর দিবেন। যদি হাতে প্রাইমারি ভাইবা থাকে ভাইবার দিকে নজর দিন। আর প্রাইমারি ভাইবার জন্য আমি একটা কথা সবসময় বলি ভাই, আপনার নিজের সাবজেক্ট সম্পর্কে নজর দিন। আপনি প্রাইমারি ভাইবাই দেখবেন, ভালো করবেন, আর কিচ্ছু জানার দরকার নাই, আমেরিকার প্রেসিডেন্টের নামও জানার দরকার নাই। আপনি শুধু নিজের সাবজেক্ট সম্পর্কে যদি 2টা প্রশ্ন করে আপনি ওই 2টা প্রশ্ন উত্তর যদি দিতে পারেন তাহলে ভাইবা ওটা আপনার জন্য পজিটিভ, একদম কি পজিটিভ ভাইয়া। নিজ সাবজেক্টটা সম্পর্কে একটু ভালো করে পড়েন প্রাইমারি, তাহলে দেখবেন আপনার হবে কিন্তু এছাড়াও তো ইনশাআল্লাহ। আমরা হচ্ছে প্রাইমারি ভাইবা যারা আছে বা আদার্স এক্সেট্রা যারা ভাইবার জন্য, তাদের জন্য তো আমরা উন্মুক্ত বা ফ্রি ভাইবা কোর্স দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো এটা তো আমরা সবার জন্য ফ্রি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা খুব শীঘ্রই ভাইবার রুটিনটা দিয়ে দিব, যে কোন স্যার কোন পার্টটা নিয়ে কথা বলবে। আমাদের টুকু স্যার আছে, ইনশাআল্লাহ। আমাদের শ্রদ্ধেয় তৌহিদ তৌহিদ স্যার স্যার আছে, আছে, তারপর আমাদের আরো জুবায়ের স্যার স্যার, জুবায়ের স্যার আছে, আপনার বন্ধু ওই যে আরো আসবে এডিসি আছে, আতিক স্যার আছে। আতিক এরকম স্যার আছে, আমাদের হচ্ছে তারপরে যারা ওই যে- ভাইবা নিয়ে মনে করেন যে একেবারে কি বলবো, অনেক অভিজ্ঞ সম্পন্ন, তাদেরকে নিয়ে হচ্ছে আমরা এক একটা পার্ট তাদেরকে দিয়ে দিব, তাদেরকে দিয়ে ভাইবা নিব। এক মজার ব্যাপার হচ্ছে কি, ভাইবা নিয়ে যদি আমাদেরকে কথা বলতে বলেন আমরাও বলতে পারবো, কিন্তু আমাদের থেকে গুরুত্ব তাদেরটা বেশি। কেন বলেন তো? কারণ তারা ওই জায়গাগুলো বারবার ফেস করছে, তারা নিজেরা অনেকে question ভাইবার করে নেয়, আসছে। টুকু স্যার তো অনেক ভাইবার নিছে, টুকু স্যার ভাইবা নিছে, আমাদের এসপি ইব্রাহিম ভাই উনি তো অনেক ভাইবার নিছে। না, আমি আপনার চিন্তা বন্ধু করছি ওই যে- এবার যেহেতু ভাইবা বোর্ডটা ডিসি এডিসি রা থাকতেছে প্রাইমারিতে, তা আমি চিন্তা করতেছি এডিসি দিয়েই আমরা ভাইবাটা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা 3জন এডিসি আছে, 3জন এডিসি দিয়ে ইনশাআল্লাহ কি হবে এবার? ইনশাআল্লাহ। আমার বন্ধু আছে 3জন, কোনো সমস্যা নেই, তাদের সাথে কথা বলছে, বলছে আচ্ছা দেশ ওদের আপনারা জুম মিটিং এ আপনাদের ওই ভাইবার সম্পর্কে আপনাদের পরামর্শ দিবে ভাই। দিবেন, ঠিক আছে? এমনি যারা অভিজ্ঞ না, আমাদের যেমন টুকু স্যার অনেক অভিজ্ঞ সম্পন্ন, অনেক অভিজ্ঞ। তাকে আপনারা পাচ্ছেনই। তৌহিদ স্যার অনেক এক্সিলেন্ট, সেদিন যে ব্যাখ্যা করছেন উনি প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিভাবে কোশ্চেন করবে, কোন ধরনের কোশ্চেন করবে, তৌহিদ স্যার তো আসেনি। এরপরে হচ্ছে আমাদের আরেকজন স্যার আছে, ভুলে গেলাম, এই যে জিকে ক্লাস নেয় যে আমাদের শ্রদ্ধেয় কি নাম, জুবায়ের স্যার আছেন। টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এরপরে নাসির স্যারের 3জন বন্ধু আছেন না, যারা আমাদের DCADC না, আমাদের যে ইসের ভাইবা ক্লাসটা দিবে, আমাদের যে তৌহিদ স্যার আছে উনি কিন্তু তথ্য ক্যাডার, আর জুবাইর স্যার আছে উনিও কিন্তু শিক্ষা ক্যাডার। তারা দুইজনে তো ভাইবা ক্লাসটা দিবে। আর ভাইবার জন্য কোনো টাকা পয়সা নেওয়ার আমাদের কোনো ইচ্ছা নাই, আমরা বলে দিছি যে আমরা প্রাইমারি free, ভাইবা যারা দিবে তাদের সম্পূর্ণ কোনো free তে টাকা ইনশাআল্লাহ। লাগবে না। আপনাদের সবাইকে নিয়ে অলরেডি 3টা ভাইবা ক্লাস দিয়েছি, আপনাদের এর জন্য কোনো টাকা পয়সা আপনাদের দিতে ফ্রিতে হবে। ইনশাআল্লাহ, সম্পূর্ণ free। আচ্ছা স্যার, আপনি একটু ফিনিশিং দিয়ে দেন। ওকে, আর এখন দেখেন আপনারা আসলে কি করবেন একটু খেয়াল করেন। বিসিএস যাদের 115 হয়েছে, আমি আগেই বলেছি যারা 115 পাবেন তারা নির্দ্বিধায় রিটেনের প্রস্তুতি নিতে থাকেন। আর রিটেনের জন্য টেনশন নেওয়ার কোনো কারণে ফ্রি ক্লাসগুলো একদম মনোযোগ সহকারে দেখবেন। আমাদের শাহিন স্যার কিন্তু আপনাদের একটা রিটেনের ক্লাস নিয়ে দিবেন, একদম ডেমো রিটেনের ক্লাস নিয়ে দিবেন। আমাদের কিন্তু মমিনুল স্যার কিন্তু সে একদম দৈনন্দিন বিজ্ঞানের উপর ক্লাস নিয়ে দিবেন, এবং আমাদের তৌহিদ স্যার তিনি কিন্তু ম্যাথমেটিক্সের উপর ক্লাস নিয়ে দিবেন এবং আইসিটির উপর ক্লাস নিয়ে দিবেন। এবং আমি বাংলার উপরে একদম পূর্ণাঙ্গ রিটেনের সাজেশনই দিয়ে দেবো একেবারে, ঠিক আছে? পূর্ণাঙ্গ একদম সাজেশনই দিয়ে দেবো, একদম বাংলা লিখিতর উপরে, এবং একটা ক্লাসও নিয়ে দেবো চমৎকার, একটা না 2টাও নিয়ে দেবো, সমস্যা নেই। এখন আমরা আসি যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা কি করবেন ভাইয়া? তারা কি করবেন ভাইয়া? আপনার পরীক্ষা খারাপ হয় নাই, বাংলাদেশের আমাদের মতো শিক্ষকদের পরীক্ষাও খারাপ হয়েছে বলতে পারেন। আপনি একটা জিনিস মাথায় রাখেন যে আমাদের এত মানে অভিজ্ঞতা সম্পন্ন, আমরা বলি যে আমাদের 20 বছর অভিজ্ঞতা, 18 বছর 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন আমরা শিক্ষক, তারা সবাই 8 জন 10 জন, এমন আমরা দেখছি এক একটা প্রশ্ন সলভ করতে কেউ 20 জনও বসেছেন টেবিলে। আপনি চিন্তা করতে পারেন, তারপরও তারা 35টা প্রশ্ন সলভ দিতে পারে নাই। 4 ঘন্টা বৈশা, যদি অনেক আছে যে তারা 10 জন 20 জন শিক্ষক এক জায়গায় বৈশা একটা প্রশ্ন মানে 35টা প্রশ্ন সলভ দিতে তাদের অনেক কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনি তো অনেক ভালো, কারণ আপনি পরীক্ষার হলে ওই রকম একা মানুষ, এদিক ওদিক তাকানো যাচ্ছে না, সেখানে নির্ধারিত টাইমের ভিতরে আপনি যে ভালো করছেন, আপনি যে 110 108 পেয়েছেন, অনেক ভালো ভাইয়া। কারণ আমরা দেখেন অনেকগুলা ঘাইটা তারপর আপনাদের সামনে আমরা হাজির হই, তা সে তুলনায় আপনারা অনেক ভালো ভাই, আপনারা অনেক ভালো। এবার অনেক ভালো করছেন, মন খারাপ কোনো কারণ নেই। আপনারা যাদের একটু খারাপ হয়েছে তারা কি করবেন, এখন প্রস্তুতি নেবেন। কিসে প্রস্তুতি নেবেন? আপনাদের জন্য 10 থেকে 20তম গ্রেড, ঠিক আছে?
এই প্রস্তুতিটা নেন। আর যারা এবার প্রথম বিসিএসটা দিলেন তারা আবার পুনরায় আবার বিসিএস প্রস্তুতি নেন, দেখবেন আগামী বছর ইনশাল্লাহ অনেক ভালো করবেন, অনেক ভালো করবেন। তাহলে আমরা যারা 10 থেকে 20তম গ্রেডের কোর্সে যারা ভর্তি আছেন তাদের নিয়মিত ক্লাস আগামীকাল থেকে আবার শুরু হয়ে যাবে। আর যারা নিবন্ধন লিখিত কোর্সে যারা ভর্তি আছেন তাদের ক্লাস আগামীকাল থেকে শুরু হয়ে যাবে, কারণ আমাদের অনেক সম্মানিত কোর্সের শিক্ষক আজকে বিসিএস পরীক্ষা ছিল, এই জন্য তারা আপনাদের ক্লাস নিতে পারেনি। ইনশাল্লাহ আগামীকাল থেকে তারা নিয়মিত আবার ক্লাস নেওয়া শুরু করবে একদম। তো সবাইকে বলে 10 থেকে 20তম গ্রেড যাদের খাদ্য অধিদপ্তরের যারা আবেদন করা আছে, রেলওয়েতে আবেদন যাদের করা আছে, এবং জেলা ওয়াইজ যে সিভিল সার্জনের কার্যালয়ে যে নিয়োগগুলো আপনার আবেদন করা আছে এগুলো, ঠিক আছে, স্বাস্থ্য অধিদপ্তরে যে আপনাদের নিয়োগগুলো আছে এইগুলোর কথা আমি বলবো, এই আবেদনগুলোর দিকে একটু নজর দেন। এবার একটু পরে এখানে কিন্তু কম ছোট্ট সিলেবাস, কিছু পড়লে কিন্তু হয়ে যায় ভাইয়া। আপনি ইংরেজি সেন্টেন্স কারেকশন আসবে, ট্রান্সলেশন আসে, ভয়েস চেঞ্জ আসে, তারপর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, যে আপনি প্রিপোজিশন বসাও, ইডিয়মস ফ্রেজ আসে, অল্প কিছু কিছু ইংরেজি টপিক পড়লে কিন্তু ওখানে নম্বর পাওয়া সম্ভব। বাংলার ক্ষেত্রে কি বিপরীত শব্দ আসে না, সমাস নির্ণয় করুন, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 4টা নিয়ম লিখুন, এই যে ছোট ছোট প্রশ্নগুলো আসে, এবং সমার্থক শব্দ লিখুন 2টা করে, এগুলো কিন্তু ইজিলি বাগধারা থেকে প্রশ্ন আসে। তো এই যে ছোট ছোট লিখিত পরীক্ষাও কিন্তু আসে। তো এই লিখিত পরীক্ষাগুলো যদি আপনি একটু ওভারকাম করতে পারেন, ছোট ছোট 3টা ম্যাথ আসে, তাহলে কিন্তু আপনার কাছে চাকরিটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। আর যে সিভিল সার্ভিসের কার্যালয় অধিকাংশ জায়গায় দেখলাম লিখিত পরীক্ষা হয়, ভাই দেখা যায় এত ছোট ছোট চাকরি কিন্তু লিখিত হয়। অনেক সময় কম্পিউটার অপারেটর অথবা অফিস সহায়ক চাকরিগুলো কিন্তু লিখিত হয়। তাহলে এই লিখিত প্রস্তুতি আপনি না নেন, একসাথে লিখিত প্রস্তুতি যদি না নেন তাহলে আপনি কিন্তু সাফল্য লাভ করতে পারবেন না, পদে পদে হতাশায় ভুগবেন, আস্তে আস্তে কি হতাশায়। এই যে এই বিসিএসটা ধরা খেলেন অনেকে, যারা অনেক হতাশায় নিমজ্জিত, কিন্তু ভাই হতাশা এরকম হাজার হাজার আছে, আমাদের হতাশায় নিমজ্জিত হওয়া যাবে না ভাইয়া। আপনারা নতুন করে আবার শুরু করেন, যাদের এইজ আছে তারা বিসিএস প্রস্তুতিটা আবার নেন জোরালোভাবে, আর যাদের এইজ নাই তারা কি করেন ওই 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি নেন, ভালো করে প্রস্তুতি নেন, যাতে এই চাকরিটা লুফে নিতে পারেন। আর যাদের মনে করেন নিবন্ধন লিখিত পরীক্ষার সামনে আছে, ভাইয়া বলবো যে আপনাদের আগামী 1 সপ্তাহের ভিতরে কিন্তু এই সপ্তাহের ভিতরে দিয়ে দিতে পারে নিবন্ধনের লিখিত মানে প্রিলির রেজাল্ট দিতে পারে। আর এই লিখিত পরীক্ষাটা হবে কিন্তু আমাদের কোরবানির পরে কিন্তু আমাদের পরীক্ষাটা হবে। সুতরাং এই লিখিত পরীক্ষাটা ভালো করে দেন, কারণ নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষায় আপনি পাস মানে ভালো নম্বর অর্জন মানে আপনার চাকরি নিশ্চিত। এখানে বিনা পয়সায় যদি একটা চাকরি পান, ভালো না, একটা কলেজের প্রভাষক হবেন, সহকারী শিক্ষক হবেন একজন, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভাইয়া। আপনার নিজের সাবজেক্ট সম্পর্কে অনেক ফাঁকি দিয়েছেন, কিন্তু এখন আর ফাঁকি দিবেন না, খুব সুন্দর মতো গুছিয়ে আপনি আপনার সাবজেক্ট সম্পর্কে পরীক্ষা খাতায় লিখে আসেন, আপনার কিন্তু নিবন্ধনের মাধ্যমে আপনার কিন্তু একটা চাকরি হবে। দেখি এবার আপনাদের আমি কমেন্টগুলো একটু পড়তে চাচ্ছি, যে আপনাদের কমেন্টগুলো একটু পড়তে চাচ্ছি, দেখি একটু আপনাদের কমেন্টগুলো পড়বো। দেখি এত কঠিন প্রশ্ন কিভাবে বানায়। আসলে সৈকত ভাইয়া প্রশ্ন কিন্তু তেমন করে বিশেষ পরীক্ষা বরাবরই ভাইয়া কঠিন, বরাবরই কঠিন। আমি নাসির স্যার যদি যাইতাম, আমি জীবনে কি 35টা বাংলা পারতাম? কোন এটা সম্ভব? এটা সম্ভব? আমিও তো দেখছি আজকে যখন প্রথম আমি আধা ঘন্টা পরে প্রশ্ন পাইয়ে আমি কি লাইভে উঠে গেছি, প্রশ্ন পাইয়ে আমি লাইভে উঠে গেছি, তাও কিন্তু মনে হয় সবাই গায়ে স্যার তাড়াতাড়ি ছেড়ে দেন, নামাজ। আমার কলিগরা সাইদুল স্যার ধরে টানতেছে, মন সাথে নামাজ ছেড়ে দেন, তাও কিন্তু আমি একটা ভুল উত্তর বলে দিছি, মনে হয় আমি একটা ভুল উত্তর কিন্তু বলে দিছি। এরকম কিন্তু হয়। আজকে বানান রীতির ভিতরে দেখেন 2টা, আমি কিন্তু হঠাৎ পাইছি যে আল্লাহ এই বানান তো দেখি 2টাই সুন্দর, অর্থাৎ মূলো এই 2টাই কিন্তু শুদ্ধ ছিল। আজকে বানান দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু দেখেন ভুল পিএসসির প্রশ্নও কিন্তু করে আজকে, কিন্তু দেখেন এই যে এই মূলা এটাও শুদ্ধ শব্দ, আর মস্কের মূল এটাও শুদ্ধ শব্দ। এখন এখানে যারা এইটাই ঠিক দিয়েছেন ভাই নাম্বার পাবেন, 2টা বৃত্ত ভট করলেও কিন্তু নম্বর পাবেন না। এই ধরনের প্রশ্ন না দাগানোই ভালো, এই ধরনের যে প্রশ্ন ভুল থাকে। এবং আরেকটা ম্যাথে দেখলাম উত্তর 29, এই ধরনের প্রশ্ন না দাগানোই ভালো। ওকে, তা বাংলা মনে করে যে বাংলাদেশের সব বই থেকেই কিন্তু কমন, আর যেটা কমন আসে নাই, বাংলাদেশে কোনো বই থেকেই কমন আসে নাই, কোনো বই থেকে কমন আসে। এগুলো হবেই প্রত্যেকটা বিশেষ পরীক্ষায়। আপনি কখনোই বাংলায় যত বই বাইটটা খান বাজারের, আপনি জীবনও 30-এর উপরে পাবেন না। কোনো রাইটারও যদি ওই মুহূর্তে পরীক্ষা দিতে পারবেন না, এটা বাস্তব কথা। ইনস্ট্যান্ট পরীক্ষার হলে গিয়া ইংরেজিতে আপনি ভালো নম্বর অর্জন করা, জিকেতে ভাই খুবই কঠিন, খুবই। যারা পরীক্ষা দেয় তারা বুঝে যে পরীক্ষার হলে কতটা কষ্ট।
দেখ আপনাদের কিছু কমেন্ট পড়ে স্যার পোস্ট বেশি একটা কঠিন ছিল, মানে মোটামুটি ভালোই ছিল ভাই, স্বাস্থ্যসম্মত পোস্টটা ছিল। আচ্ছা আমাদের রানা আহমদ স্যার, আসসালাম স্যার, আমি ভূমি অধিদপ্তর 16 গ্রেডের বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা আবেদন করব নাকি যে কোনো একটা আবেদন করব? শুনেছি একই গ্রেডের পরীক্ষা একই দিনে হয়। ভাইয়া এই ধরনের মন্ত্রণালয় পরীক্ষা আপনি কখনো 2 দিনে নেয় না সাধারণত, একই দিনে আপনি যে কোনো একটা পোস্টে অ্যাপ্লাই করেন, যাতে আপনি একটা চাকরিটা, অনেক বেকার মানুষ এত কষ্ট কেন করবেন? আচ্ছা খাদ্য অধিদপ্তরে কি লিখিত প্রশ্ন হবে? ভাইয়া খাদ্য অধিদপ্তরের পোস্টের ধরন বুঝতে হবে। এখানে প্রিলি পরীক্ষা আবার লিখিতও হয়, তবে প্রিলিটা একটু বেশি হয়। আমি দেখে আর কি আছে, ভূমি ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা সম্পর্কে সাজেশন চাই। ভাইয়া আমাদের যে 11 থেকে 20 ওই যে 10 থেকে 20 হাইলাইটস, আজকে বিশেষ পরীক্ষা প্রশ্নে আঠালো, আগামীকাল আমাদের ফাইনাল সেটা বের হয়ে যাবে, 3-4 দিনের ভিতরে ইনশাল্লাহ আমাদের প্রেস থেকে চলে আসবে, এবং নতুন হাইলাইটস আমরা আপনাদেরকে দিব। যারা ভূমি অধিদপ্তর অ্যাপ্লাই করেছেন, খাদ্য অধিদপ্তরে, রেলওয়ে, এইসব চাকরি পরীক্ষা যারা অ্যাপ্লাই করেছেন, ছোটো ছোটো চাকরি পরীক্ষা 10 থেকে 20 গ্রেডের, তাদের জন্য কিন্তু একদম এই আমরা ওয়েট করতেছিলাম বিশেষ পরীক্ষাটার জন্য। এই বিশেষ পরীক্ষা প্রশ্নটা আমরা অ্যাড করে দিয়েছি, এর ভিতরে নিবন্ধন পরীক্ষা প্রশ্ন অ্যাড করে দিয়েছি, এবং 2024 সালে এই যে এপ্রিল মাস পর্যন্ত যত চাকরি পরীক্ষা হলো, এই সকল চাকরি পরীক্ষার প্রশ্ন সলভ আমরা হাইলাইটসের ভিতর দিয়ে দিয়েছি। আপনারা খুব শীঘ্রই যারা ভর্তি স্টুডেন্ট তারা আপনারা হাইলাইটস পেয়ে যাবেন। একটু ওয়েট করেন, 4 থেকে 5 দিন একটু ওয়েট করেন, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা এরপর দেখি 11-20 গ্রেড কবে থেকে শুরু? ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু ইনশাল্লাহ। স্যার 11-20 গ্রেড হাইলাইট সবভাবে যোগাযোগ করেও পাইনি। রুবেল শরীফ বলেই দিলাম, আপনি পুরাতনটা নেওয়ার কোনো দরকার নাই, আপনি 1 সপ্তাহ ওয়েট করেন, নতুনটাই আসতেছে, একদম নতুন জিনিস পড়বেন, এগুলোই আসবে। একটা জিনিস মাথা রাখবেন, এই যে 10 থেকে 20 গ্রেডের চাকরিগুলো, এগুলো কিন্তু কি হয় জানেন, একদম সাম্প্রতিক যে চাকরিগুলো হয় ওগুলো হুবহু তুলে দেয়। হুবহু কি করে? তুলে দেয়। ওকে, সিভিল সার্জনের জন্য কিভাবে পড়তে হবে? ভাই ওই ক্লাসগুলো করতে হবে। নতুন কি কোর্স শুরু হবে? হ্যাঁ নতুন কোর্স। স্যার খাদ্য অধিদপ্তরের পোস্ট কি লিখিত হবে? খাদ্যের পণ্য লিখিত দুইটাই হয়। আচ্ছা দেখি আর প্রশ্ন, স্যার প্রাইমারির জন্য নতুন ব্যাচ চালু হয়েছে কি? হ্যাঁ ভাইয়া প্রাইমারির জন্য নতুন কোর্স চালু হয়েছে। আর আবার বললাম, যারা বিসিএস পরীক্ষা যাদের খারাপ হয়েছে, তারা 47তম বিসিএস নতুন যে কোর্স আমাদের আছে, এই 47তম নতুন কোর্সটায় আপনারা ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু অবশ্যই আপনাদের হবে। আচ্ছা দেখি স্যার, দুর্ভাগ্যক্রমে বিশেষ পরীক্ষাটা দিতে পারলাম না স্যার, 47তম বিশেষ পরীক্ষা পুঁজি সম্পর্কে সাজেশনমূলক ক্লাস দেন। শোনেন, সাজেশনমূলক ক্লাস আসলে হয় না, বিশেষ পরীক্ষা কোনো সাজেশন দিয়ে হয় না। তারপর দেখেন জিকে, আমাদের সায়েন্স স্যার দেখেন জিকে ক্লাস আমরা দিই, আপনারা বলছেন স্যার একটু জিকে ক্লাস দেন, সায়েন্স স্যার কিন্তু জিকে ক্লাস দিয়েছেন, মাসা তার জিকে ক্লাস একটা ক্লাস থেকে কিন্তু 5টা প্রশ্ন কমন, স্যার কিন্তু একটা ক্লাস থেকে 5টা প্রশ্ন কমন দেখাইছেন। তা আমরা সায়েন্স স্যারের ক্লাস দেবো নিয়মিত জিকের, আপনাদের কোনো টেনশন নেই। স্যার আপনার স্মৃতি কইবে কথা যখন আপনি থাকবেন না। বাহ, কত সুন্দর সুন্দর সেই বানাইতেছে। সাউন্ড নাই, সাউন্ড আছে। আর সবাইকে একটু বলি যে আপনাদের যাদের অফলাইনে ক্লাস করার সুযোগ আছে, আপনারা অফলাইনে ক্লাস করেন। আমাদের অফলাইন শাখা কিন্তু অনেকগুলো, দেখেন আমাদের সারা বাংলাদেশে মোটামুটি অনেকগুলো শাখা আছে। আমি আমাদের অফলাইন শাখাগুলো বলে দিচ্ছি। আপনি ঢাকার ভিতরে মিরপুর 10, ফলপটি, সামাদ ম্যানশন 3য় তলা এবং 7ম তলা, আমাদের 2 জায়গায় 2টা ক্লাসরুম, একটা হলো সামাদ ম্যানশন 3য় তলা এবং 7ম তলা। সেখানে অনেক লাইব্রেরি, মানে বড় একদম লাইব্রেরি আছে, 17 স্কয়ার ফিট। আপনারা এখানে এসে অফলাইন অনলাইন দুটোই ক্লাস করতে পারবেন। ঢাকার বাইরে আমাদের শাখাগুলো আমরা বলে দিচ্ছি। আপনি গোপালগঞ্জ আমাদের শাখা আছে, গোপালগঞ্জ শাখাটা হলো আমাদের পৌরসভার মোড়ে। আমাদের আগামীকাল গোপালগঞ্জ শাখায় সেমিনার আছে বিকাল 3টায়, ওখানে আপনারা যাবেন। আমাদের মমিনুল স্যার কিন্তু সরাসরি সেখানে ক্লাসও নেবেন এবং সেমিনার নেবেন। এরপর আমাদের খুলনা আমাদের টুটপাড়া একটা শাখা, এটা আমাদের জুলাইতে আবার রয়্যাল মোড় চলে যাবে। টুটপাড়া আমাদের শাখা আছে একটা, সেখানে চমৎকার ক্লাস, সেখানে 28 তারিখ সেমিনার আছে, আপনারা যাবেন। আমরা নিয়মিত খুলনা শাখায় আমরা ক্লাস নিই। এবং দৌলতপুর শাখা আছে বিএল কলেজের সামনে, সে সব একদম এরকম ডিজিটাল ক্লাসরুম, সেখানে যাবেন। 28 তারিখ সেমিনার আছে, আমিও সেখানে ক্লাস নিই, আমাদের সব স্যাররা সেখানে গিয়ে ক্লাস নেয়। এরপর দেখেন আমাদের পটুয়াখালী শাখা আছে, পটুয়াখালী পৌরসভার মোড়। বরিশাল হলো বিএম কলেজের এই যে মসজিদ গেটের পাশে আলী মার্কেট 3য় তলায়, সেখানে আমাদের শাখা আছে, অফলাইন শাখা। এবং আমাদের শনি রাখা যে শাখাটা আছে আমাদের ঢাকার ভিতরে, এবং কক্সবাজার আমাদের বিজিবি ক্যাম্পের সামনে আমাদের শাখা আছে। এবং আগামীকাল এদিকে আমাদের দিনাজপুর শাখা আছে, ফকিরপাড়া দিনাজপুর আমাদের, এবং রংপুর কারমাইকেল কলেজের সামনে আমাদের অফলাইন শাখা আছে এবং অনেক বড় লাইব্রেরি আছে। এবং বগুড়া শাখা আমাদের কামারগাড়ি বগুড়া আমাদের শাখা আছে একটা। এরপর আমাদের এই 5 তারিখ মে মাসে 5ই মে উদ্বোধন হবে আমাদের কুষ্টিয়া শাখা। যারা কুষ্টিয়ার মানুষ আছে, আপনাদের জন্য একটা সুখবর হলো, এখন থেকে আপনারা জব মেডিসিন স্যারদের পাবেন কুষ্টিয়া শাখায়। 5 তারিখ ইনশাল্লাহ আমরা উদ্বোধন করব কুষ্টিয়া শাখা। এবং
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় যারা আছেন শেখপাড়াতে আমাদের 5 তারিখ আমরা সেমিনার নেব ইনশাল্লাহ। এই দুইটা শাখা আমাদের নতুন উদ্বোধন হবে 5 তারিখ, মনে থাকে যেন, কুষ্টিয়া এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া শাখা। এরপরে যশোর শাখা ইনশাল্লাহ আগামীকাল আমি যশোর যাব। যশোর শাখাটা আমাদের মোটামুটি হয়, মেবি যশোর শাখাটা উদ্বোধন করবো 6 তারিখে। 6 তারিখে যশোর শাখা উদ্বোধন করার সম্ভাবনা আছে। আগামীকাল আমি যশোর যাব, আমাদের শাখাটা মানে ডেকোরেশন কাজ পরিদর্শন করতে যাব। আগামীকাল যশোরে থাকবো ইনশাল্লাহ। যশোরে যারা আছে তাদের জন্য এটা একটা বড় সুখবর। ওকে স্যার, চট্টগ্রাম চালু করে, স্যার চট্টগ্রামের সাথে আমাদের কথা চলতেছে ইনশাল্লাহ। চট্টগ্রাম শাখার আমাদের মানে চালু করার জোর প্রচেষ্টা চলতেছে ইনশাল্লাহ। স্যার রাজশাহীতে আমরা শাখা দেইনি, একটু আস্তে আস্তে আমরা শাখা আগে একসাথে অনেকগুলো দিয়েছি, এখন একটু প্রতি মাসে চাচ্ছি যে 1-2টার বেশি আমরা শাখা উদ্বোধন করবো না, কারণ অনেক প্রেশার হয়ে যাচ্ছে। আমরা একদম অনেক একটু আগোছালো ছিলাম, এখন মোটামুটি গুছিয়ে আসতেছি, দিনের 24 ঘন্টা পরিশ্রম করতেছি আপনাদের জন্যই তো ভাইয়া। স্যার নীলক্ষেতে একটা অফলাইন কোর্স চালু করে, আমার খুবই ইচ্ছা ভাইয়া। আমি চাই যে আমার ইউনিভার্সিটির পাশে একটা খুলতে ভাইয়া, কিন্তু ফ্লোর পাওয়া কষ্ট। নীলক্ষেত দেখেন তুলা মার্কেটটা ভাঙা দিছে, নীলক্ষেত ফ্লোরই খালি নাই, খালি একটা রাফিন প্লাজা আছে, ওরে ভাই এর ভিতরে ঢোকা খুবই কষ্ট ভাই, এর ভিতরে কোনোদিনও খালি থাকে না ফ্লোর। প্রাইমারি নতুন সার্কুলার কবে দিবে ভাইয়া? প্রাইমারি নতুন সার্কুলার কোরবানির আগে দেওয়ার সম্ভাবনা নেই, কোরবানির পরে দিবে ভাইয়া, কোরবানির পরে। স্যার কিশোরগঞ্জ শাখা দিবেন? কিশোরগঞ্জ ময়মনসিংহ আমার খুবই ইচ্ছা, কিশোরগঞ্জ আমার খুবই একটা ফেভারিট জায়গা, ময়মনসিংহ খুবই একটা সুন্দর জায়গা, আমার খুবই ইচ্ছা আছে যে আমরা দিব। দিব ভাইয়া, দেবে, একটু ওয়েট করেন। স্যার আমরা তো পুরোনো হাইলাইটস পাইছি, নতুনটাও কি নিতে হবে? না, নতুনটা নিতে হলে টিয়া লাগবে। স্যার মাদারীপুর শাখা দিব? আচ্ছা, চেষ্টা আছে। সিভিল সার্জনের সাজেশন সম্পর্কে একটু বলেন স্যার, বয়স শেষের দিকে। সিভিল সার্জনের কার্যালয় ভাই আমাদের 4টা হাইলাইটস আছে, এই 4-5 দিন পরে বের হচ্ছে। আপনি এই 4টা হাইলাইট শুধু পড়েন, আমরা স্লাইডের সবই আপনাদের দেখিয়ে দিব। 4টা পরে ইনশাল্লাহ ওভারকাম করতে পারবেন ভাই। এখানে আপনার কমেন্ট করে জানাই যে বিসিএস পরীক্ষা দিলেন, বলেন যে না কমন পাই নাই, একটু বলেন না যে আপনাদের ফ্রি ক্লাস যারা করছেন তারাও তো কমন পাইছেন ভাইয়া। অস্বীকার করতে পারবেন না যে না জব মেডিসিনে ফ্রি ক্লাস করেও আপনারা পান নাই, বলেন একটু, বলেন না। আমরা যদি আপনাদের ভুল আমাদের ভুলের পর আমরা যে পড়াই আপনাদের এখানে কিন্তু ভুলের পরিমাণ আমরা খুবই কম পড়াই। আমাদের সাইদুল স্যার কিন্তু মানে যতটা সম্ভব তিনি নির্ভুল পড়ানোর চেষ্টা করেন। আমি নাসির স্যার সবসময় বই ঘাইটা রেফারেন্স সহ দেই ভাইয়া। তারপর দেখেন আজকে একটা লোক আমাকে মেসেজ দিছে, সে বলতেছে স্যার আপনি আমারে কি করছেন, ভুলাই দিছেন, বনস্পতিটা আমারে ভুলাই দিছেন। ভাইয়া বনস্পতি এটা আমি ভুলাই দিয়েছি নাকি তাকে ক্লাসে? আমি কিন্তু বনস্পতি সন্ধি বিশেষ যে বন বিসর্গ যোগপতি বনস্পতি, এটা হলো বর্তমানে আধুনিক বাংলা অভিধানে দেওয়া, আর পুরাতন বই দেওয়া বন যোগপতি বনস্পতি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এখন আমি বললাম যদি প্রশ্নের ধরন পরীক্ষার হলে দেখেন যে পুরাতন স্টাইলে আসছে, আপনি বন যোগপতি ওইটাই টিক দিবেন। আর যদি দেখেন প্রশ্নের স্টাইল অধিকাংশ নতুন 9-10 বোর্ড বই ফলো করছে, তাহলে বন বিসর্গ যোগপতি দিয়েন, ঠিক আছে। তবে অধিকাংশ চাকরি পরীক্ষাগুলো কি হয় জানেন, পুরাতন স্টাইলই বেশি মারে। এগুলো কিন্তু আমি ক্লাসে সবসময় বলি। তারপর সে অনেক তীব্র নিন্দা জানাইছে, আমার প্রতি খুব রুষ্ট, স্যার আপনার কথা মতো আমি এটা টিক দিয়ে আসছি। এখন আপনার পরীক্ষা হলে কোনটা ধরবে না ধরবে এটা কি বলতে পারেন? আসল কথা হলো আপনাকে আপডেট থাকতে হবে, সবসময় আপডেট থাকতে হবে, আপডেট না থাকলে হবে না। স্যার জন্ম 1998 হলে আর কয় বছর আছে? 30 বছর হতে, প্লিজ জানাবেন। স্যার মিরপুর 10-এ সেমিনার হবে। হ্যাঁ, মিরপুর 10-এ সেমিনার 1 তারিখ হবে ভাইয়া, 1 তারিখ। স্যার আমার খুব ইচ্ছা হয় সামনাসামনি বসে আপনার ক্লাস করতে, কিন্তু পারি না। সৈকত ভাইয়া আসলে খুব ভালো লাগে, আজকে আমাদের হেড অফিসে মিরপুরে অনেক স্টুডেন্ট আসছিল, আমার খুব মানে ভালো লাগে, অনেক দূর আজকে বগুড়া থেকে অনেকে দেখা করতে আসছেন, বগুড়া শাখার অনেক 3জন স্টুডেন্ট আসছেন দেখা করতে, মানে অনেক দূর দূরান্ত। আবার বরগুনা থেকে আসছেন এক ভাই আসলো, তার মানে প্রাইমারিতে চাকরি হয়ে গেছে, আগামীকাল তার জয়েন্ট, একটু স্যারদের আমাদের সাথে দেখা করতে এসে দোয়া নিতে আসলো, ভালো লাগে। এই যে আপনারা আসেন ভালো, আমরাও চাই আপনাদের সরাসরি, আমরা যখন ঢাকার বাইরে অফলাইনে আপনাদের সাথে ক্লাস দিতে যাই, রিয়েলি মনে হয় নিজেদের কাছে নায়ক লাগে, বুঝছেন? আমার কাছে খুবই নায়ক লাগছে। একটা সত্য কথা বলি, আমি এই বগুড়া শাখা যেদিন আমরা উদ্বোধন করতে গেলাম, বগুড়া শাখায় দেখি ছেলেমেয়েরা সবাই এসে আমার সাথে সেলফি তুলতেছে আমাদের সাথে, তখন আমার খুব ভালো লাগছে। তখন আমি মনে মনে ভাবি আমি মনে হয় একটু জাহেদ খানের কাছাকাছি গেছি, মনে হয় একটু স্টার হয়ে গেছি। খুব আসলে ভালো লাগে আপনাদের সাথে ছবি তুলি যখন, অনেক ভালো লাগে ভাইয়া। আমরা আপনাদের সেবায় নিয়োজিত সর্বদা। স্যার দেখে পরে কি দেখে আর কি আছে? ওরে স্যার সাতক্ষীরা আসেন স্যার, যশোর থেকে যাওয়ার সময় ঘুরে আসলাম, সাতক্ষীরা যাওয়ার খুব ইচ্ছা। সাতক্ষীরা গেছিলাম তো, এই খুলনা যখন ক্লাস নিতে যাই ওই চুকনগর যাই, আমি চুকনগর গিয়ে ওখানে কি করি, ওখানে গিয়ে চুইঝাল খেয়ে আসি, আমি যাই ইনশাল্লাহ, যাবো ভাইয়া যাবো। স্যার সাতক্ষীরা আসেন স্যার, ইনশাল্লাহ। রাসেল ভাইয়া ইনশাল্লাহ আসবো। আচ্ছা দেখি রেজা স্যার
এক্সাম কবে হতে পারে? খুব শীঘ্রই হবে ভাইয়া। স্যার ভর্তি ছাড়া কি হাইলাইটস পাওয়া সম্ভব? মুস্তাক আহমেদ ভাইয়া, আমরা সাধারণত হাইলাইটস দেই না, তবে এবার চেষ্টা করতেছি, অনেকের আর্থিক সমস্যা বেশি, আমরা দেখি এবার যদি পারি আপনাদের হাইলাইটসগুলো বিক্রি করার চেষ্টা করবো, আপনাদের দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ বাইরে দেওয়ার চেষ্টা করবো। স্যার বগুড়া ব্রাঞ্চটা কোথায়? আশিক চৌধুরী ভাইয়া, বগুড়া ব্রাঞ্চটা আমাদের হলো কামারগাড়ি, ওখানে শাহিন স্যার আছেন, উনি বগুড়া আজিজুল্লাহ কলেজের অধ্যাপক। আপনি শাহিন স্যার ওখানে আছে, আপনি ওখানে দেখবেন বগুড়া একদম কামারগাড়ি, বড় সাইনবোর্ড দেওয়া আছে এবং শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ওখানে, এবং আমাদের অনেক বড় লাইব্রেরি আছে, কিন্তু আপনি সেখানে ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। এবার দেখি স্যার আপনাদের হাইলাইটস বলে কি বিসিএস এ কাজে লাগবে? দয়া করে বলবেন। একটু খেয়াল করেন, বাংলাদেশের নাম করা ব্র্যান্ডের কত কোচিং সেন্টার দেখলাম, যখন কোনো চাকরি পরীক্ষায় দেখেন না, সবার আগে কারা সলভ দিতে আসে বলেন তো? নামি দামি কত কোচিং সেন্টার আছে, বাংলাদেশে অভাব ছিল? সবাই কি কখন আসছিল লাইভে দেখছেন? একটা জিনিস খেয়াল রাখবেন ভাইয়া, কারো কোচিং এ যে কটা প্রশ্ন বিশেষ পরীক্ষা সব বাংলাদেশ সব কোচিং এর শীট থেকে কমন পড়ে, সব বাজারে বই থেকে কমন পড়ে, হয়তো কারো লিস্ট শীট থেকে একটা বেশি একটা কম, এই আর কিছুই নয়। পড়াশোনাটা মূলত আপনার কাছে। প্রত্যেক কোচিং সেন্টারে চেষ্টা করে, প্রত্যেক কোচিং সেন্টারের শিক্ষকরা চেষ্টা করে আপনাদের শুদ্ধ উত্তর দেওয়ার এবং ভালো কিছু পড়ানোর, সবাই চেষ্টা করে। এর ভিতরে যারা আবার স্টুডেন্টদের মন জয় করতে পারে তারাই ভালো। আজকে আপনারা অনেক স্ক্রিনশট দিচ্ছেন, আমাকে ফোন দেন, স্যার অমুক প্রতিষ্ঠান এইটা বলছে, ওইটা বলছে, এতগুলো প্রশ্ন ভুল দিছে, কেউ বলেন 8টা প্রশ্ন ভুল দিছে, কেউ বলেন 7টা প্রশ্ন ভুল দিছে। ভাই এগুলো বলার ভুল হতেই পারে, একজন শিক্ষককে সম্মান করা উচিত আমাদের, কারণ ভুল হতেই পারে, নিষ্ঠান হতেই পারে ভাইয়া। তবে এটা নিয়ে কোনো আপনার ট্রোল করাটা কারো ঠিক না, ভুল আমাদেরও হয়, আমারও হয়েছে, সবার ভুল হতে, ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না, ভুল হতেই পারে, এটা নিয়ে আমরা কোনো মাথা ব্যথা নাই। আমাদের নিজেদের পড়াশোনা করতে হবে, নিজেদের, আমরা টিচার, আমরা শুধু কি করতে পারবো, আপনাদের পড়াতে পারবো, কিন্তু মূলত আপনাদের কি করতে হবে, পড়াশোনাটা আপনাদেরই করতে হবে। আমরা জাস্ট প্রযোজক, আপনারা হলেন প্রযোজ্যকর্তা, আমরা হলাম প্রযোজককর্তা। স্যার দিনাজপুর অফিসে গেলাম কিন্তু তেমন কোনো রেসপন্স পাইলাম না, কেন আব্দুল্লাহ করিম? আপনি দিনাজপুর অফিসে গেলে রেসপন্স পাইলেন না কেন? দিনাজপুর অফিসে কেন? ওটা তো চমৎকার, ওখানে তো অনেক সুন্দর লাইব্রেরি আছে এবং সেখানে তো অনেক সুন্দর ক্লাসরুম। দিনাজপুরে তো নিয়মিত ক্লাস এবং সব হেড টিচাররাই তো সেখানে ক্লাস নেয়। কি বলেন আপনি? হয়তো স্যার ওই দিন অফিসে ছিলেন না হয়তো। আচ্ছা 47তম বিসিএস নিয়ে একটু বলুন স্যার, 47তম বিসিএস নিয়ে একটু বলুন। 47 শুভ বিশ্বাস ভাইয়া, 47তম বিসিএস আমাদের কোর্স চলমান ভাইয়া, নিয়মিত ক্লাস করেন। আপনি বিসিএস না হন, বিসিএস ইনশাল্লাহ হবে, ইনকেস যদি আপনি ধরা খান, আপনি অন্য চাকরিও হবে, একটু লেগে থাকেন, লেগে থাকলে ইনশাল্লাহ হবে। আমাদের বিসিএস ক্লাস আমরা মাঝে মাঝে কিন্তু উন্মুক্ত করে দিই আমি। এই যে আজকে একজন ভাইয়া বললো স্যার আমাকে জোর করে অন্য প্রতিষ্ঠানে বাংলা লিখিত কোর্সে ভর্তি করে দিয়েছে, কিন্তু স্যার সেখানে সিলেবাসের সাথে মিল রেখে ওই স্যার কিছু লিখিত পড়াচ্ছেন না। তা আমি বললাম আমি লিখিত বাজে মাত্র 3টা ক্লাস নিয়েছি। কয়টা ক্লাস? আমি লিখিত বাজে মাত্র 3টা ক্লাস আমি নিয়েছি। আমি বললাম 3টে ক্লাস নিয়েছি, তার ভিতরে ছন্দ পড়িয়েছি, তারপর আরও 4-5টা টপিক কিন্তু আমি শেষ, বাংলা একাডেমি বাংলা নিয়ম থেকে অনেক কিছু টপিক শেষ করে দিয়েছি। সেই অন্য প্রতিষ্ঠানে অনেক টাকা দিয়ে নাকি ভর্তি হয়েছে লিখিত, সে আবার এসে আমাদের কোর্সে আবার ভর্তি হয়েছে। এরকম ভাইয়া হতেই পারে। দেখি স্যার খাদ্যের পরীক্ষা কবে? তো খাদ্যের পরীক্ষা কোরবানির আগে হবে না, নিশ্চিত থাকেন। যারা 10 থেকে 20তম গ্রেডে ভর্তি আছেন টেনশন নিয়ে না, প্রতি সপ্তাহে 5 দিন ক্লাস, প্রতি সপ্তাহে 5 দিন ক্লাস করেন আপনারা, টেনশনের কোনো কারণ নাই। আর আমরাই ক্লাস, আমার বাংলা ক্লাস আমি ছাড়া এই হেড অফিসে কেউ ক্লাস নেবে না, নিশ্চিত থাকেন। আর আমাদের ওই যে আমাদের সাইদুল স্যার ছাড়া কেউ নিবে না, মমিনুল স্যার আর তৌহিদ স্যার ব্যতীত অন্য কোনো ম্যাথ ক্লাস নেবে না, ঠিক আছে? আপনাদের টেনশনের কোনো কারণ নেই। স্যার চাপাই নবাবগঞ্জ থেকে বলছি, নিঝুম বর্ষা নিবন্ধন পিলি রেজাল্ট কখন দিতে পারে? বললাম তো এই সপ্তাহে দিতে পারে। 18 নিবন্ধন পরীক্ষা ফলাফল এই সপ্তাহে দিবে। স্যার আপনি আমার কমেন্ট পড়েন না। প্রিয়ত পাল, এই যে প্রিয়তা পাল, এই তো পড়লাম বেবি। মল্লিক রুল্লাহ 18তম নিবন্ধন পরীক্ষা ফলাফল এই সপ্তাহে দিবে। স্যার খাদ্যের পরীক্ষা কবে হবে? কোরবানির পরে হবে ইনশাল্লাহ, কোরবানির পরে 18তম নিবন্ধন পরীক্ষা ফলাফল। আচ্ছা বললাম তো। কুমিল্লা আপনাদের অফিস কোথায় একটু জানাবেন। ইমরান আলফাদ ভাইয়া, আমাদের কুমিল্লায় এখনো শাখা আমরা উদ্বোধন করি নাই, যখন আমরা উদ্বোধন হবে আপনাদের বলে দিব। রাশিদা ইসলাম, স্যার আপনি আমার কমেন্টস পড়েন না, এই তো পড়লাম বেবি। রুদ্র রোদ, আপনাদের হাইলাইটস পড়ে সব চাকরি পড়া কভার হবে কিনা? ভাইয়া শুধু হাইলাইটস পড়ে সব চাকরি পড়ে কভার হবে না, আমাদের ক্লাসও করতে হবে। এটাই যদি বলতাম যে ভাই আমাদের এই যে হাইলাইটস, যদি আমি বলি আমার সামনে এই হাইলাইটস আছে, দেখেন যারা নিবন্ধন প্রাইমারি বিসিএস দিলেন তারা বলেন যে কমন পড়ছে না পড়ছে একটু বলেন। এখন দেখেন এই যে বই, এটা তো আপনাদের পড়তে হবে, প্লাস আমাদের ক্লাস করতে হবে। আপনি যদি ক্লাস না করেন তাহলে আপনি একটু পারবেন না কখনই। আপনি চিন্তা করেন, আজকে ইংরেজি প্রশ্নের কথা চিন্তা করেন, আমি তো দেখলাম 2-5 জন টিচার মিললাও 35টা ইংরেজি প্রশ্ন সলভ দিতে পারে না অনেকে। সেখানে আপনি কিভাবে পারবেন? চিন্তা করেন ইংরেজি প্রশ্ন কত কঠিন আসে, তাহলে আপনি কি শীট থেকে কমন পড়ে হবো না? সেখানে আপনি চিন্তা করেন যে আপনি
বেসিক থেকে পড়তে হবে, বেসিক জানতে হবে, তারপর আপনাকে পড়াশোনা করতে হবে। আমরা বলি না কখনোই বাজারে গাইড বই লেখা থাকে 100% কমনের নিশ্চয়তা লেখা থাকে না ভাই, আসলে কি 100% কমন পড়ে না। আপনাকে ক্লাস করতে হবে, বেসিক জানতে হবে, বেসিক ক্লাস জানতে হবে, বেসিক সূত্র শিখতে হবে, তাহলে আপনি শুধু ওই 100 নম্বরে অ্যান্সার করে আসতে হবে, আদারওয়াইজ পসিবল না। দেখে দিই স্যার নিয়মিত ক্লাস দেখে ইনশাআল্লাহ স্যার প্রাইমারি আগামী সার্কুলার কবে দিতে পারে? ঈদের কোরবানিতে পরে যে নতুন সার্কুলার আসবে, শোনেন আবার সবাইকে বলে কোরবানির পরে প্রায় 19তম নিবন্ধনের সার্কুলার আসবে, প্রাইমারির নতুন সার্কুলার দেবে ইনশাআল্লাহ। স্যার 11টা 20তম গেটে সকালে একটা ব্যাচ দান ইনশাআল্লাহ দেব স্যার, হাইলাইটস তো পাইনি, পাবা সবাই স্যার, আপনাদের ক্লাস জোস আসাম, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আর আগামীকাল যশোরে আসবো, তানি আগামীকাল তুমি দেখা করবা? আগামীকাল যশোরে আসতেছি আমি, যশোরে খুব সকালে যাব, 10টার ভিতরে পৌঁছে যাবো। যশোর হলো জাগরণী চক্রের সামনে, ওটা হলো আমাদের কি যে যশোর, ওটার জায়গাটার নাম কি, ওই যে হ্যাঁ জাগরণী চক্র ফাউন্ডেশন, গ্রিন বাজার রাস্তার এরপর, ওটা হলো বিল্ডিংটার নাম কি আছে ওটা ভুলে গেলাম। আচ্ছা জাগরণী চক্রের সামনে ওখানে কল দিন আপনারা, ঠিক আছে? স্যার বগুড়া ব্রাঞ্চে কোন কোন স্যার ক্লাস দেয়? সব স্যার না, আমিও তো বগুড়া শাখায় ক্লাস নিয়ে আসলাম, আমাদের সাইদুল স্যারও তো নিয়ে আসলো, মমনুল স্যারও তো ক্লাস নিয়ে আসলো, আমরাই তো যাই। আমাদের যে টোটাল জব মেডিসিনের যে 20 জন সম্মানিত শিক্ষক আছেন, তারা সবাই কিন্তু সারা বাংলাদেশি ব্রাঞ্চগুলোতে ক্লাস নেয়। ওকে স্যার, আমাদের 11টা 20তম গেটে ক্লাসগুলোতে স্যাররা যেন আমাদের পড়া দেয়, যাতে আমাদের জন্য ভালো। অবশ্যই হ্যাঁ, মুজিব সরব, রানা আহমেদ বলছে স্যার মুজিব সরব, ভেরি গুড। হ্যাঁ মুজিব সরব, ওটা হলো সেইলর একটা শপিং আছে, ওই সেইলরের উপরে 4 তলায়। আগামীকাল, ঠিক আছে, আগামীকাল যাবো, তবে আমাকে 12টা পর্যন্ত পাবা, এরপর আর পাবা না। আমি এবার ঢাকাতে ব্যাক করবো, ব্রাঞ্চটা জাস্ট আমি একটু ভিজিট করব, ভিজিট করে আমি আবার চলে আসবো ঢাকাতে। আমি আর মমিনুল স্যার আগামীকাল খুব সকালে যাব যশোরে, আর আগামীকাল আমরা গোপালগঞ্জ, বিকাল 3টায় সেমিনার আছে গোপালগঞ্জে, বিকাল 3টায় আপনাদের সাথে মমিনুল স্যার দেখাবে ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, স্যার আমি 11 থেকে 20তম গেটে ভর্তি আছি স্যার, এখন নতুন হাইলাইটস দিতে কত টাকা লাগবে? আচ্ছা এটা আমাদের আপনি কল দিয়ে, আমাদের যে অফিসিয়াল যে নাম্বার আছে, অফিসিয়াল নাম্বারটা আবার সবাইকে বলি যে আপনাদের যে অফিসিয়াল নাম্বারটা আছে, এই নম্বরে কল দিয়ে আপনারা, এই যে 0190939964623, ঠিক আছে? এই যে আমাদের অফিসিয়াল নাম্বার, অথবা 01755072190। ওকে, যে কোনো কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। ওকে, তো যারা আগামীকাল গোপালগঞ্জ এবং যারা যশোরে যারা আমাদের সাথে দেখা করতে চান, তারা আমার এই নম্বরটা কল দিয়ে এই নম্বরটা কল দিন ভাইয়া, এই নম্বরটা কল দিন, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। তা যাক, অনেকক্ষণ কথা বললাম। আপনারা বিসিএস পরীক্ষা দিলেন, অনেক টায়ার্ড আছেন, এটা আমরা বুঝতেই পারতেছি, ঠিক আছে? ঘুম দেন একটা ভালো করে, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।